আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, গত ৮ মার্চ ভারতে বাংলাদেশে ডিসেম্বরের 12 তারিখে যে ওসমান হাদির উপরে গুলি চালানো হয়েছিল এবং পরবর্তীতে 18 তারিখে ওসমান হাদির মৃত্যু হলো, সেই হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল কবির, করিম মাসুদ এবং আলমগীর হোসেন যে গ্রেপ্তার হয়েছিল, সেই গ্রেপ্তারের পরে আমরা জানি তাদেরকে 14 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। সেই অনুযায়ী তাদের রিমান্ড এখনো চলছে। রিমান্ড যখন চলছে তখন বাংলাদেশ সেখানে কনসুলার অ্যাক্সেস চেয়েছে, তাদের সঙ্গে যোগাযোগের ব্যাপারটা বাংলাদেশ চেয়েছে, বাংলাদেশ তাদের ফেরত চেয়েছে। এই ব্যাপারগুলো চলছে। এরই মাঝে ভারতীয় গণমাধ্যম নর্থ ইস্ট নিউজ তারা এই হত্যাকাণ্ডের আসামি, পরবর্তীতে তাদের শেল্টার দেওয়া আরও একজনকে যে গ্রেপ্তার করা হয়েছে ৫-৬ দিন পরে, সেই ব্যাপারগুলো নিয়ে একটা ঘোলাটে পরিবেশ তৈরি হয়েছে সেরকম তথ্য দিচ্ছে। ভারতীয় গণমাধ্যম দাবি করছে যে এই আসামিদের ভারতীয় পুলিশই একসময় গ্রেপ্তার করেনি কিংবা গ্রেপ্তার করতে অনীহা দেখিয়েছে। এরপরে পশ্চিমবঙ্গ পুলিশ কিভাবে বনগাঁ থেকে গ্রেপ্তার করলো, বনগাঁতে তারা কি করছিল, তাদের শেল্টার দাতারা কে ছিল, শেল্টার দাতাদের কেন কিছু বলা হলো না, ওখানে ভারতে কেন শেল্টার দাতাদের কিছু বলা হলো না, তারা আবার বাংলাদেশে কেন ফেরত আসতে চাইছিল, বাংলাদেশে ফেরত আসলে নিশ্চিত তাদেরকে গ্রেপ্তার হতে হবে এবং মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে হবে, এই তথ্য জানা সত্ত্বেও তারা কেন বাংলাদেশে ফেরত আসতে চাচ্ছিল, এরকম ঘোলাটে পরিবেশ নাকি তাদেরকে নিয়ে তৈরি হয়েছে, সেরকম তথ্য জানাচ্ছে নর্থ ইস্ট নিউজ। চলুন একটু জেনে দেখি নর্থ ইস্ট নিউজ হাদি হত্যাকাণ্ডের এই প্রধান দুই আসামিকে নিয়ে কি বলার চেষ্টা করছে, যেখানে ভারতীয় পুলিশের দুর্বলতা যেমন উঠে এসেছে, তেমনি তারা কেন বাংলাদেশে ফেরত আসতে চাইবে, এই যে পশ্চিমবঙ্গ পুলিশের বক্তব্য, সেই বক্তব্য নিয়েও একটা ঘোলাটে পরিবেশ তৈরি হয়েছে, সেই তথ্যও দিচ্ছে এই গণমাধ্যমটি। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত। দর্শক, বলছিলাম ভারতে গ্রেপ্তারকৃত ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুই আসামিকে নিয়ে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। নর্থ ইস্ট নিউজের এই শিরোনামটা দেখে নিতে পারেন। শিরোনামটা আমরা মানে বাংলাতে কনভার্ট করে তৈরি করেছি। সেখানে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে বাংলায় হাদির কথিত হত্যাকারীদের গ্রেপ্তার, বনগাঁয়ে তাদের উপস্থিতি নিয়ে রহস্য। তারা বলছে যে ৮ মার্চ ২৪ পরগনার একটি সীমান্ত শহর থেকে ভারত বিরোধী এক বাংলাদেশি কর্মীর দুই অভিযুক্ত হত্যাকারীকে গ্রেপ্তার করার পর পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স একটি বিবৃতি জারি করেছে যে সুযোগ পেলেই বাংলাদেশে ফিরে যাওয়ার উদ্দেশ্যে তারা বনগাঁর সীমান্ত এলাকায় আশ্রয় নেওয়ার চেষ্টা করেছিল। এরপরে ১৪ই মার্চ শান্তিপুর বাইপাস এলাকা থেকে তৃতীয় বাংলাদেশিকে গ্রেপ্তার করে, যারা এই দুজনকে শেল্টার দিয়েছিল। তার নাম ফিলিপ সাংমাং। ফিলিপ সাংমাকে গ্রেপ্তার করার পরে ব্যাপারটা আরও বেশি ঘোলাটে হয়েছে এমনটা বলছে। ফিলিপ সাংমাকে গ্রেপ্তারের পর এসটিএফ আর একটা বিবৃতিতে জানিয়েছে তিনি বাংলাদেশে ফেরার চেষ্টা করছিলেন এবং গ্রেপ্তারের আগে অভিযুক্ত দুজনের সঙ্গে যোগাযোগ ছিল তার। কিন্তু এরা বাংলাদেশে ফিরতে চাইছিল কেন? এরা বাংলাদেশে ফিরলে নিশ্চিত গ্রেপ্তার হবে এবং নিশ্চিত এই বিচারের সম্মুখীন হবে, এটা জানা সত্ত্বেও তারা বাংলাদেশে মানে ফিরতে চাইছিল কেন? বনগাঁ অঞ্চলে কেন মানে অবস্থান করছিল? এই তাদের এই যে অবস্থান, সেই অবস্থান সম্পর্কে বাংলাদেশের ডিজিএফআই কিভাবে তথ্য পেল? তাদের তথ্যে ভারতীয় পুলিশ তাদেরকে গ্রেপ্তার করলো কেন? এরকম ধোঁয়াশাপূর্ণ ব্যাপার তৈরি হচ্ছে বলে নর্থ ইস্ট নিউজ বলছে। তারা বলছে যে বলা হয়ে থাকে মাসুদ হোসেন দেশ জুড়ে ভ্রমণ করে মেঘালয়ের একটি সীমান্ত চৌকি দিয়ে ভারতে প্রবেশ করেছিল। অর্থাৎ বাংলাদেশে ওই ১২ ডিসেম্বরের ১২ তারিখে ওই ঘটনাটা ঘটানোর পরে সারা দেশ মানে এলোপাথারিভাবে ঘুরে তারপরে তারা মেঘালয়ের একটি সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে। তারপর তারা গুয়াহাটিতে যান এবং সেখান থেকে কলকাতায় পৌঁছান, যেখানে জানুয়ারির শুরুতে তারা কয়েকটি রেস্তোরাঁয় প্রায়ই যাতায়াত করতেন।
সে সময় বিএসএফ ও মেঘালয় পুলিশ বাংলাদেশের কর্মকর্তাদের এই দাবি জোরালোভাবে খণ্ডন করেছিল, অর্থাৎ বাংলাদেশি গোয়েন্দারা বলছিল যে এই জায়গায় তারা আছে, কিন্তু মেঘালয় পুলিশ সেই দাবিগুলোকে অস্বীকার করছিল, তাদেরকে গ্রেপ্তার করেনি কিংবা করতে পারেনি। মাসুদ হোসেনের গ্রেপ্তার তাদের সুনামের ব্যাপক ক্ষতি করার পাশাপাশি মেঘালয় পুলিশ ও বিএসএফ এর পেশাদারিত্ব নিয়েও প্রশ্ন তুলেছিল। অর্থাৎ তারা সেই সময় গ্রেপ্তার তাদেরকে করতে পারেনি কিংবা করেনি, কোনটা সত্য সেই কনফিউশনের কথা বলছে নর্থ ইস্ট নিউজ। তারা বলছে 29 ডিসেম্বর পশ্চিমবঙ্গ এসটিএফ স্পেশাল মিডিয়ার একটি বার্তা পোস্ট করে জানায় যে সংস্থাটি সোশ্যাল মিডিয়ায় এমন কিছু পোস্ট লক্ষ্য করেছে যেখানে দাবি করা হয়েছে যে এসটিএফ একটি সীমান্তবর্তী দেশের কিছু নাগরিককে গ্রেপ্তার করেছে। এই খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন, আমরা আপনাদের গুজব ছড়ানো থেকে বিরত থাকার অনুরোধ করছি। 29 ডিসেম্বর রটে যায় ভারতে যে বাংলাদেশ থেকে পালিয়ে আসা কিছু সন্ত্রাসীকে এসটিএফ গ্রেপ্তার করেছে 29 ডিসেম্বর, কিন্তু অর্থাৎ 12 ডিসেম্বর ওই ঘটনা ঘটানোর পরে 29 ডিসেম্বর এরকম সোশ্যাল মিডিয়ায় ভারতের ঘুরতে থাকে যে এদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশ সেটা অস্বীকার করেছিল। নর্থ ইস্ট নিউজ যে ইঙ্গিতটা দিতে চাইছে সেটা হচ্ছে যে 29 ডিসেম্বরের ওই সময়ই মূলত এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। যে ব্যাপারটা এর আগে একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে হাদির হত্যাকারীদেরকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল এবং আগেই গ্রেপ্তার করার পরেও বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়নি, কারণ ইউনূস সরকারের কাছে ভারত সরকার এদেরকে হস্তান্তর করতে চায়নি। ইউনূস সরকারের সঙ্গে কোনো কূটনৈতিক সম্পর্ক ছিল না। নির্বাচিত সরকার যখন এসেছে তখন নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করার কারণে 8 মার্চের যে গ্রেপ্তার অভিযানের নাটক, সেই নাটকটা সাজানো হয়েছে এবং সেই ব্যাপারগুলো প্রকাশ্যে বলা হয়েছে তখন যখন আমরা দেখেছি বাংলাদেশের নতুন ডিজিএফআই প্রধান কায়সার চৌধুরী তিনি ভারত সফর করেছেন। ভারত সফরের মাত্র কয়েকদিনের মধ্যেই এই গ্রেপ্তারের ঘটনাটা ঘটছে এবং বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যম দাবি করেছিল যে ডিজিএফআই এর দেয়া তথ্য অনুযায়ী বনগাঁ এলাকা থেকে এই আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। সেই সময় মানে যে সময় তাকে নিয়ে কলকাতা এবং ইন্ডিয়াতে কিছু পোস্ট ভাইরাল হয়েছিল, সেই সময় মাসুদ একটি ভিডিও বার্তায় বলেছিলেন যে তিনি দুবাইতে আছেন, যদিও ক্লিপটি থেকে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তিনি তখন বাংলাদেশ কিংবা ভারতের কোথাও থাকতে পারেন। অর্থাৎ ওই যে ভিডিও বার্তা দিয়েছিলেন যে আমি আসলে ভারতে নেই, আমি দুবাইতে আছি, দুবাইতে কিভাবে এলাম, তার পাসপোর্ট ভিসা টিসা এগুলো দেখিয়েছিলেন, সেগুলো পুলিশের চোখে ধুলা দেওয়ার যে একটা চেষ্টা সেই ব্যাপারটা ছিল। আবার ব্যাপারটা কি এরকম যে আমরা সেই সন্দেহের তীরকে ছুটতে পারি যে ওই ভিডিও বার্তা মূলত ভারতীয় পুলিশের কাছে গ্রেপ্তার হওয়ার পরে সেই ভিডিও বার্তার নাটকটা তৈরি করা হয়েছিল যেন তার অবস্থান নিয়ে একটা কনফিউশন তৈরি হয় এবং ভারত পুলিশ যেন তাকে সুবিধা মতো সময়ে যখন মানে মনে করবে যে এখন পরিবেশ হয়েছে তাদেরকে বাংলাদেশের কাছে হস্তান্তরের, সেই সময়ের জন্য তারা অপেক্ষা করছিল এবং তাকে নিয়ে তিনি ওই আসামিরা ভারতে আছেন এই প্রচারগুলো যেন আর না হয়, সেই ভিডিও বার্তা ওই জন্য দেওয়ানো হয়েছিল। সেই সন্দেহ কি আমরা করতে পারি, সেটাও কি একটা প্রশ্ন। এদিকে 1 মার্চ ডিজিএফআই প্রধান মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী নয়াদিল্লি সফরের পরে 8 মার্চের এই গ্রেপ্তারের ঘটনা আমরা দেখলাম, কিন্তু বনগাঁয়ে মাসুদ হোসেনের গ্রেপ্তার সংক্রান্ত অন্যান্য প্রশ্নগুলো অমীমাংসিত রয়ে গেছে। ফোনে যোগাযোগ করা হলে পুলিশের কর্মকর্তারা কনফিউজিং উত্তর দিয়েছেন কিংবা এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। নর্থ ইস্ট নিউজ বলছে, লক্ষ্য করুন 8 মার্চ মাসুদ হোসেনের গ্রেপ্তারের 6 দিন পর নদিয়ার শান্তিপুর বাইপাস থেকে বাংলাদেশের ময়মনসিংহ জেলায় সক্রিয় সীমান্ত দালাল সাংমাকে গ্রেপ্তার করা হয়। সেও বাংলাদেশে পাচার হওয়ার অপেক্ষায় সেখানে আত্মগোপনে ছিল, অর্থাৎ সেও বাংলাদেশে ফেরত আসার অপেক্ষায় ছিল। এখন প্রশ্ন হলো, হাদি হত্যায় জড়িত থাকার অভিযোগে বাংলাদেশ পুলিশের দ্বারা অভিযুক্ত দুজন ব্যক্তি কেন নিজ দেশে ফিরতে চাইবে, যেখানে তাদের নিমিষেই খুঁজে বের করে ধরে ফেলা সম্ভব হবে? তারা তো ভারতেই নিরাপদে ছিল, তাহলে তারা বাংলাদেশে ফেরত যাওয়ার জন্য বনগাঁতে কেন অবস্থান করবে? এই প্রশ্নটা নর্থ ইস্ট নিউজ তুলছে এবং এই প্রশ্নটা তোলার নেপথ্যের কারণ আমরা বুঝতে পারছি যে তারা সন্দেহ করছে। এ ব্যাপারে আমরা আগের ভিডিওতে এই আলোচনাটা করেছিলাম যে ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে অভিযুক্ত এই দুইজন ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর, তারা আদতে কবে
গ্রেপ্তার হয়েছে। তারা কি আগেই গ্রেপ্তার হয়েছে? যে তথ্যটা নর্থ ইস্ট নিউজের এই রিপোর্টেও দাবি করা হচ্ছে যে 29 ডিসেম্বর এটা নিয়ে তাদের দেশে একটা শোরগোল পড়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে হইচই শুরু হয়। ধারণা করা যেতে পারে যে সেই সময়ই তারা গ্রেপ্তার হয়েছিল। বনগাঁর যে গ্রেপ্তারের ব্যাপারটা, সেগুলো নিয়ে নর্থ ইস্ট নিউজ এক ধরনের সন্দেহ প্রকাশ করছে, এবং সেই সন্দেহ প্রকাশ করার ব্যাপারে আমরা অনেক আগেই বলেছিলাম যে আদতে গ্রেপ্তারটা আগে হয়েছে। প্রফেসর ইউনূস সরকার বিগত সরকারের কাছে তাদেরকে হস্তান্তর করতে চায়নি, নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করতে চেয়েছে বলেই এই দেরি করাটা, এবং পরবর্তীতে বনগাঁর যে ব্যাপারটা, এগুলোকে সামনে নিয়ে আসা, এই ব্যাপারগুলো আমরা বলেছিলাম। এদিকে তারা কথাও বলছে যে বাংলাদেশে ফিরে যাওয়ার উপযুক্ত মুহূর্তের অপেক্ষায় তারা বনগাঁ কোথায় ছিল, পশ্চিমবঙ্গ এসটিএফ কেন মাসুদ ও হোসেনের আশ্রয়দাতাদের গ্রেপ্তার করেনি, সীমান্তের ভারতীয় অংশে মাসুদ ও হোসেনের প্রবেশের স্থান সম্পর্কে তদন্ত করতে এবং আরও তথ্য জানাতে এসটিএফ এখন পর্যন্ত মেঘালয় বা আসামে যাওয়ার কোনো উদ্যোগ নেয়নি। মেঘালয় ও আসামে মামলাটি তদন্তে এসটিএফের অনাগ্রহ রহস্যজনক। এই ব্যাপারগুলো নর্থ ইস্ট নিউজ বলে ব্যাপারটাকে আমাদের ওই আগে বলা ব্যাপারটাকেই সত্যের দিকে নিয়ে যাচ্ছে কিনা, যে তারা আদতে অনেক আগেই গ্রেপ্তার হয়েছে, ঘোষণা করা হয়েছিল অনেক পরে। দর্শক, আরও কি জলঘোলা হতে পারে এই ঘটনাকে কেন্দ্র করে, নাকি খুব সহজেই এই আসামিদের বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হবে? তার আগে 14 দিনের রিমান্ড শেষে তাদের থেকে কি কি তথ্য পাওয়া গেল সেগুলোও বেরিয়ে আসবে, যেগুলো আমরা জানতে পারবো। বেরিয়ে আসার পরে হয়তো নতুন চাঞ্চল্যের সৃষ্টি হবে। আর এই বিষয়ে আপনার মতামত কি জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। অবৈধ ইউনূস সরকারের আমলনামা নিয়ে যত কথাই বলি না কেন কম বলা হবে। এক একজন উপদেষ্টার দুর্নীতি এবং ক্ষমতাকে দীর্ঘায়িত করার ভয়াবহ তৎপরতার খবর এতটাই বিস্ময়কর যে কথাই আপনাদের বিশ্বাস করতে হবে যে জুলাই সন্ত্রাসের মাধ্যমে ক্ষমতা দখলই হয়েছিল আসলে বাংলাদেশকে লুটেপুটে খাওয়ার জন্য, কিংবা বিদেশিদের হাতে বাংলাদেশকে তুলে দেওয়ার জন্য। আজকে আমরা অবৈধ ইউনূস শাসনের অন্যতম কারিগর, প্রকাশ্য এবং নেপথ্য শক্তি হিসেবে কাজ করা উপদেষ্টা আদিলুর রহমান শুভ্রকে নিয়ে আলাপ করব। এই মানুষটির রাজনৈতিক ইতিহাস শুরু হয়েছিল জাসদের টিকিটে 1991 সালের নির্বাচনে, যেখানে মুন্সিগঞ্জ 1 আসনে তিনি পেয়েছিলেন মাত্র 249 ভোট। যে ব্যক্তি নিজ ওয়ার্ডের মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, সেই ব্যক্তি রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে বসে জাতিকে নির্দেশনা দিচ্ছিল। এবং 3 জন উপদেষ্টার কথা বলা হয় বা 4 জন উপদেষ্টার কথা বলা হয়, যারা ইউনূসের চারদিকে ঘিরে রেখে ইউনূসকে দিয়ে বাংলাদেশকে একটা বিদেশি কারখানায় পরিণত করা হয়েছিল, যে বাংলাদেশের সকল সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়া। এবং শুধু তাই নয়, এই আদিলুর রহমান শুভ্র এমন ব্যক্তি, সে মনে করে যে বাংলাদেশে তালেবান শাসন প্রয়োজন, এবং তাদের এই উত্থানের পথটি, বিশেষ করে আদিলুর রহমান শুভ্রর এই উত্থানের পথটি দেশ বিরোধী ষড়যন্ত্র, মিথ্যাচার এবং বিদেশি তালেবানি এজেন্ডার সঙ্গে গভীরভাবে জড়িত। আদিলুর রহমানের প্রথম এবং প্রধান পরিচয়, তিনি তথাকথিত মানবাধিকার সংস্থা অধিকারের সম্পাদক। কিন্তু এই মানবাধিকারের আড়ালে তার আসল পরিচয় হলো তিনি একজন পেশাদার মানবাধিকার ব্যবসায়ী। তার অধিকার সংস্থাটি বিদেশি দাতা সংস্থার টাকায় চলা একটি প্রতিষ্ঠান, যার মূল লক্ষ্য দেশি বিদেশি তহবিল থেকে নিজের আখের গোছানো। বাংলাদেশের এনজিও গুলোর একটি বড় অংশের মতোই অধিকার এবং দাতা সংস্থার টাকা পেয়ে পরিবার পরিজন এবং বন্ধু বান্ধবকে এমপ্লয়ি দেখিয়ে টাকা ভোগ করার প্রক্রিয়ায় নিয়োজিত এই আদিলুর রহমান শুভ্র এবং তার প্রতিষ্ঠান। শেখ হাসিনার সরকার বাংলাদেশকে এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের ঘোষণা দেওয়ায় আদিলুর রহমান সহ অনেক এনজিও কর্ণধারদের কপালে ভাঁজ পড়ে যায়। কারণ উন্নয়নশীল দেশে উন্নতি হয়ে যায়, বা উন্নয়নশীল দেশে যদি বাংলাদেশ পরিণত হয়, তাহলে এই দেশি এনজিও গুলোতে বিদেশি অনুদান কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। এই আশঙ্কায় তাদেরকে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা বা নীল নকশা বাস্তবায়নে উদ্বুদ্ধ করে, এবং তারা বিপুল পরিমাণে বিদেশি অর্থ নিয়ে, অস্ত্র নিয়ে, প্রশিক্ষণ দিয়ে তারা একটি সন্ত্রাসী গোষ্ঠী তৈরি করে, যারা 5ই আগস্ট বাংলাদেশের ক্ষমতা দখল করে। এবং তার আগে আদিলুর রহমান শুভ্রদের ভূমিকার কথা আপনাদের মনে রাখতে হবে, যে এই আদিলুর রহমান শুভ্রের সবচেয়ে কুখ্যাত অধ্যায় হলো 2013 সালের শাপলা চত্বরের ঘটনা।
হেফাজত ইসলামের সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা নিয়ে তিনি যে বিভ্রান্তি এবং মিথ্যা তথ্য ছড়িয়েছিলেন তা দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করার পাশাপাশি সেই সময়ে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করেছিল এবং সেই সরকারকে ইসলামিস্টদের বিরুদ্ধে মানে ইসলামিস্টরা তাদের সেই সরকারের উপর খেপিয়ে তোলার চেষ্টা করা হয়েছিল। এটি ছিল সুপরিকল্পিত একটি অপচেষ্টা। তার সংস্থা অধিকার দাবি করেছিল যে শাপলা চত্বরে 61 জন নিহত হয়েছে। এই দাবির পক্ষে তারা কখনো কোনো বিশ্বাসযোগ্য তালিকা উপস্থাপন করেনি। বিচারিক প্রক্রিয়ায় প্রমাণিত হয়েছে যে এই তালিকার 34 জনের বিষয়ে তথ্য সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। এমনকি যাদের নাম তালিকায় ছিল তাদের মধ্যে কেউ কেউ জীবিত অবস্থায় আদালতে হাজির হয়ে সাক্ষ্য দিয়েছিল। এক দশকের বিচারিক লড়াই শেষে 2023 সালের সেপ্টেম্বরে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল আদিলুর রহমান খান এবং তার সহযোগী নাসির উদ্দিন এলানকে 2 বছরের কারাদণ্ড দেয়। এই রায় প্রমাণ করেছিল যে আদিলুর রহমান কতটা সুসংগঠিতভাবে রাষ্ট্রবিরোধী মিথ্যাচারে লিপ্ত ছিলেন। কিন্তু ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে যখন অবৈধভাবে ক্ষমতা দখল করার পরে উপদেষ্টা মণ্ডলী গঠন করেন, তখন তিনিও শপথ নেন। তার সকল পূর্ববর্তী অপরাধ এবং অভিযোগ মুছে ফেলা হয়, হাইকোর্ট তাকে মুক্তি দেয়। তাকে দেওয়া হয় শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব। এই নিয়োগই প্রমাণ করে যে ইউনূস সরকারটি আসলে দেশবিরোধী চক্রের একটি প্রজেক্ট, যেখানে আদিলুর রহমানের মতো ব্যক্তিরা পুরস্কৃত হয়েছিলেন তাদের দীর্ঘদিনের ষড়যন্ত্রমূলক কাজের জন্য। তিনি কেবল একজন উপদেষ্টা হননি, তিনি সেই চক্রের সক্রিয় সদস্য যারা বাংলাদেশকে আন্তর্জাতিক এনজিও ব্যবসার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চেয়েছিল। তার ব্যক্তিগত দুর্নীতির নজিরও কম নয়। তার বাড়িতে যাওয়ার 12 ফুট চওড়া রাস্তাকে 18 ফুট চওড়া বানানোর অনৈতিক কাজ থেকে শুরু করে ওপেন সোসাইটি ফাউন্ডেশনের মতো বিদেশি সংস্থার কাছ থেকে টাকা নিয়ে দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত হওয়ার অভিযোগ তার বিরুদ্ধে বিদ্যমান। আরো কি কি ঘটনা ঘটিয়েছেন আমরা জানি না, বরং আমরা একটি ফোন কল ভাইরাল হতে দেখি যেখানে 5ই আগস্টের আগে তার অ্যাকাউন্টে বিপুল পরিমাণে বিদেশি অর্থ এসেছে এবং যা আসলে কোথা থেকে এসেছে, কেন এসেছে তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই। দুর্নীতি দমন কমিশন এই ধরনের অভিযোগের তো কোনো তদন্তও করবে না, দেখবেও না, কারণ ক্ষমতায় যারা ছিল ইউনূস সরকার এবং যারা এখন আছে তারা এদেরই যোগসাজশে ক্ষমতায় বসতে পেরেছে। আদিলুর রহমানের রাজনৈতিক ভ্রমণও খুব চমকপ্রদ। তিনি জাসদের টিকিটে নির্বাচনে লড়েছিলেন। বিএনপি জামায়াত জোট সরকারের আমলে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন। আবার 1/11-র পর বাধ্যতামূলক পদত্যাগের ভয়ে স্বেচ্ছায় পদত্যাগ করেছিলেন। আইন বিভাগে পড়ার সময় তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রদের একটি গবেষণা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কাজ করার জন্য সমালোচিত হয়েছিলেন। এই সকল অন্ধকার অতীত থাকা সত্ত্বেও তিনি রাষ্ট্রের উচ্চ পর্যায়ের এই পদে আসীন হয়েছিলেন এবং তিনি একটি কিচেন ক্যাবিনেটের অংশ ছিলেন বলে মানবজমিন তো বিখ্যাত সেই রিপোর্ট করেছিল। এবং এই কিচেন ক্যাবিনেট বাংলাদেশে মব সন্ত্রাস থেকে শুরু করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচন বানচাল করা, হাদি হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটিয়েছে বলে আজকে প্রমাণ বেরোচ্ছে। এটা বাংলাদেশে সম্ভব কারণ এই রাষ্ট্রটি নিজে একটি অবৈধ এবং অনৈতিক চক্রের হাতে চলে গিয়েছিল। ইউনূস সরকারের উপদেষ্টা হিসাবে আদিলুর রহমান শুভ্র যে ভূমিকা পালন করেছেন তা সম্পূর্ণভাবে বাংলাদেশের স্বার্থ বিরোধী। তিনি এবং তার সহযোগী এনজিও কর্ণধারদের মূল লক্ষ্য ছিল বাংলাদেশকে চিরতরে বিদেশি অনুদানের উপর নির্ভরশীল একটি দাতা সংস্থার কলোনি বানানো। শেখ হাসিনার সরকারের উন্নয়ন অগ্রযাত্রা, বিশেষ করে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে উত্তরণের সম্ভাবনা তাদের এই ব্যবসায়িক মডেলের জন্য হুমকি স্বরূপ ছিল। তাই তারা জুলাই সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে একটি পুতুল সরকার হিসাবে কাজ শুরু করে। আদিলুর রহমান এই পুতুল সরকারের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। তার কাজ ছিল দেশের শিল্প এবং গৃহায়ন খাতকে এমনভাবে পরিচালনা করা যাতে তা বিদেশি এনজিও এবং তারা তাদের স্থানীয় দালালদের স্বার্থ রক্ষা করে। আপনারা ভুলে যাবেন না যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এবং আরো যেসব বিদেশি শক্তির সঙ্গে চুক্তি হয়েছিল সেই চুক্তির
পেছনের কারিগর হিসেবে এই আদিলুর রহমান শুভ্র কাজ করেছে এবং তার সংস্থা এবং তিনি নিজে কত টাকা এই চুক্তিগুলো থেকে বানিয়েছেন আমরা জানি না। বাংলাদেশের সিমেন্ট শিল্প ধ্বংস হয়ে যাবে মনে হচ্ছে, কারণ হচ্ছে আমেরিকা এখন তদন্ত করছে যে বাংলাদেশে নাকি অতিরিক্ত সিমেন্ট তৈরি করায় আমেরিকান সিমেন্টের দাম কমে যাচ্ছে। আপনি ভাবুন একবার, অবৈধ ইউনূস সরকারের আমলনামা এবং আদিলুর রহমান শুভ্রের কার্যক্রম বিশ্লেষণ করলে কথা স্পষ্ট হয় যে বাংলাদেশ একটি গভীর ষড়যন্ত্রের শিকার হয়েছিল। যারা এক সময় মাত্র 249 ভোট পেয়ে জনপ্রতিনিধিত্বের যোগ্যতা প্রমাণ করতে পারেনি, তারাই রাষ্ট্র ক্ষমতার মসনদে বসে সিদ্ধান্ত নিয়েছিল রাষ্ট্রকে কিভাবে চালাতে হবে। তারাই আওয়ামী লীগের মতো একটি জনপ্রিয় এবং সবচেয়ে বড় এবং পূর্ণ রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে একটি নির্বাচন করে তারেক রহমানের হাতে ক্ষমতা তুলে দিয়েছে। আদিলুর রহমান শুভ্র কেবল একজন ব্যক্তি নন, একটি একটি চক্র, এবং এই চক্রের হোতা। তিনি সেই ব্যবস্থার প্রতীক যেখানে মানবাধিকার, সুশীল সমাজ এবং এনজিওর মুখোশ পরে একদল লোক দেশটাকে লুটপাট করেছে। তার ব্যক্তিগত আচরণ ও প্রশ্নবিদ্ধ, নিজের বাড়িতে যাওয়ার রাস্তা বেআইনিভাবে প্রশস্ত করানোর মতো ছোট দুর্নীতি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ের বড় অর্থনৈতিক কার্যকলাপ, যে কথা আমরা বললাম যে সমস্ত শিল্প কলকারখানাগুলো বন্ধ হয়ে যাওয়া, বন্ধ করে দেওয়া এবং বিদেশের সঙ্গে চুক্তি করা, সবকিছুতেই তার জড়িত থাকার অভিযোগ রয়েছে। মানবাধিকার কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিয়েও তিনি মানুষের মৌলিক অধিকার হরণের সাথে জড়িত থেকেছেন। বর্তমান পরিস্থিতিতে আদিলুর রহমানের মতো ব্যক্তিরা যে হুমকির মুখে রয়েছেন সেটি তাদের নিজেদেরই কর্মফল। বিমানবন্দরে নাকি তাকে হেনস্থা করা হয়েছে, হেনস্থা তো তিনি আরো হবেন। রাস্তায় নামুক না, রাস্তায় নামলেই হবেন। যারা জনগণের ম্যান্ডেট ছাড়া ক্ষমতায় বসেছিল, ক্ষমতা দখল করেছিল, তাদের টিকে থাকার ভিত্তি যে খুব দুর্বল সেটা প্রমাণিত। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূসই সেটা বুঝে দিয়েছেন। তিনি নিজেকে ভিভিআইপি ঘোষণা করে এসএসএফ এর নিরাপত্তা নিচ্ছেন জনরোষের শিকার হওয়ার আশঙ্কায়। কিন্তু আদিলুর রহমান শুভ্রদের তো তা নেই, সুতরাং তাকে তো আসলে জনগণের সামনে কখনো না কখনো আসতে হবে এবং তার ফল তিনি হাতে নাতে পাবেন। এই আদিলুর রহমান শুভ্র আসলে বাংলাদেশের রাজনীতির একটি ব্যর্থ পরজীবী, যিনি এনজিও ব্যবসার আশ্রয় নিয়ে দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। তার কার্যকলাপ প্রমাণ করে যে জুলাই সন্ত্রাসের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছিল তা দেশের উন্নয়ন এবং অগ্রগতি রোধ করার জন্য পরিকল্পিত ছিল। বর্তমানে তিনি এবং তার সহযোগীরা বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক স্থিতিশীলতা নষ্ট করে দেশকে আবার অনুন্নত অবস্থায় ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং তিনি এখনো সেই চেষ্টাটাই করে যাচ্ছেন বাংলাদেশ যাতে এলডিসি থেকে